কাছে এটা মনে হয়, আমি জানি না এই মনে হওয়াটা জন্য আমি ক্ষমা চাই এই জন্য যে যেহেতু শিশু লালন পালনের অভিজ্ঞতা আমার নেই। আমার কাছে মনে হয় যে আমরা শিশুদের লালন পালন করি, নষ্টই করি, ক্ষতিগ্রস্তই করি। তার ভিতরে যে অসীম সম্ভাবনা, অসীম শক্তি আছে, সেইটাকে আমরা নানান রকম চাপ সৃষ্টি করি। তোকে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। ধরুন একটা বাচ্চা একটা গাছ আছে, হলুদ রঙের গাছ, তার নিজের চোখে দেখেছে। তো আর টিচার কি করবে বা বাবা মা কি করবে? হে বাবা, তুমি তো বোকা, গাছ তুমি দেখো নাই বাবা, এটা তো সবুজ। সেটা যত আদর করেই সে বলবে, ওর মনোজগতে ও একটা বড় আঘাত করবে। এইভাবে আমরা প্রতি মুহূর্তে, আমি যেমন শিশুদের সঙ্গে আমি আমি পছন্দ করি আমার আত্মীয় শিশুরা আমাকে নাম ধরে ডাকে। আমার ডাক নাম বাপ্পি, সেটা বাপ্পি বলে। অর্থাৎ আমি তাদেরকে অ্যালাউ করি না চাচা এইসব বলে ডাকা, বরং আমি ওকে নাম ধরে ডাকি, ও আমাকে নাম ধরে বন্ধুত্ব তার সঙ্গে আমি করার চেষ্টা করি। আমি কখনোই তাকে কোনো কিছু চাপিয়ে দিই না বা শেখাতে যাই না, বোঝাতে যাই না। আর আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি শিশু, দেখুন প্রকৃতি আপনাকে আমাকে বাই ডিফল্ট অরিজিনাল করে সৃষ্টি করেছে। আমার আঙুলের ছাপ, আমার চোখের ছাপ, আমার জীব, আমার প্রতিটা জিনিস আরেকজন সঙ্গে ইটস ইউনিক। সারা পৃথিবীতে আলাদা, এমনকি যমজ ভাই বোনের মেয়েও তো সব আলাদা হচ্ছে, চোখের ছাপ, জিন কোড সব আলাদা হচ্ছে না। তার মানে কি, আপনাকে প্রকৃতি বা সৃষ্টিকর্তা তৈরি করেছেন আলাদা করে, জন্ম দিয়েছেন আলাদা করে। আর আপনার প্রথম কাজই হলো সবাইকে একটা ইউনিফর্মে তুলে দেওয়া। সাদা শার্ট করবা, ব্লু প্যান্ট করবা, এতটার সময় উঠবা, এতটার সময় বাইরে যাবা, কে সালাম দিবা, কে নমস্কার দিবা, এইভাবে বেরিয়ে আসবা। এই যে শুরু হলো, তারপর তাকে অফিসে গিয়ে কী করতে হবে, মুরব্বীর সঙ্গে কী করতে হবে, মুরব্বীর সঙ্গে কী করতে হবে, আদবকেতা নানান কিছু তাকে শেখাচ্ছি। আমি না শিখতে চাই তার কাছ থেকে। এই যে হলুদ গাছ এঁকে ফেলেছে, এই যে ও ওর মতো করে একটা গল্প বানিয়ে ফেলেছে, ওর মতো করে একটা পৃথিবী তৈরি করে ফেলেছে, যেখানে আপনার আমার বৈষয়িক লজিক কাজ করছে। আসলে অপরাধ একটা শিশুকে আপনি সেটা রোবট বানাচ্ছেন, ফর্মেট তৈরি করছে, দিয়ে 4টা টিচার, 3টা কোচিং সেন্টার, স্কুল, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, এইটা সেটা, এর মাঝখানে আবার আপনাকে আমাকে সাহিত্য লিখে সেটা আমাকে পড়াইতে হবে। সুকুমার রায় যা লিখে গেছে, রবীন্দ্রনাথ যা লিখে গেছে, আপনার শিশুর উন্নয়ন বিকাশের জন্য এইটুকু তো যথেষ্ট। সেগুলোই কি আমরা নিয়েছিলাম? এক রবীন্দ্রনাথের গান যদি আমি ধারণ করতে পারি, লালনের গান যদি আমি ধারণ করতে পারি, লাগে জাতপাতের ঝামেলা, ধর্মের ঝামেলা লাগে কোথাও কোথাও লাগে? আমরা তো নেই, আমাদের আছে। আমি আর নতুন করে কি সৃষ্টি করি? আর শিশুদেরকে তৈরি করার ক্ষমতা আমার বোধহয় নাই। আমি চেষ্টা করেছিলাম একটা যদি গল্প নিয়ে, তো আমার প্রকাশক বা ঘনিষ্ঠ যারা বন্ধু আছে বা পাঠক আছে, তারা বলেছে যেটা বেশি হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে, শিশুদের তাদের কথা মেনে নিয়েছে। সবাইকে সব কিছু হয় না। আমি যখন গানটা গাইতে পারি, পারলাম না, দেখেছেন যে আমি ফিজিক্যালি বসে থাকি অনেক স্টলে। আমার যেসব প্রফেসররা আছেন তাদের সঙ্গে বসে আমি চা খাই এবং বই বিক্রি করি। আমি কিন্তু ওই অটোগ্রাফ দিই না বা ওই বইয়ের দোকানদারকে বা প্রত্যেককে আমার বলা আছে যে বলা যাবে না এখানে আছে। তো আমি চেষ্টা করি, কেন দিই না বা কিছু করি না, আমি পাঠককে পড়ি বই মানার সময়। তা আমি তো সবচেয়ে বেশি বেয়ারা লোকজন দেখেছি এই শিশুর। শিশু একটা বই ধরেছে, তো শিশু তার মতো করে একটা বই হাতে নিয়েছে, ওইভাবে এই বইটা দেবে, সে ইনসিস্ট করছে না তুমি এটা না এটা না। ওই বাচ্চাটাকে ওই বইটা নিতে দাও, বুঝতে দাও এই বইটা ভালো না বলবে,
ও নিশ্চিত কিছু একটা ভেবে বইটা হাত দিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই পরিমাণ বই নিয়ে তারা দামাদামি করে, না এটা এত টাকা না। আমি দু একসময় বলে বসেছি যে আপনি ধূমপান করেন না? হ্যাঁ, আপনি দেখে বলছেন ধূমপান করেন। এক প্যাকেট সিগারেট কিনতে গিয়ে আপনি কোনোদিন দামাদামি করেছেন না? একটা সিগারেট কিনতে গিয়ে আপনার বাচ্চাকে নিয়ে যে বার্গার খাওয়াতে যান বা KFC BFC খাওয়াতে যান, দামাদামি করেন? আপনি তো আপনার বাচ্চাকে শেখাচ্ছেন যে বই দিয়ে দামাদামি করতে হয়। আপনি কেন 20টি টাকা নিয়ে 50টি টাকা নিয়ে দর কষাকষি করছেন একটি শিশুর সাথে একটি বই দিয়ে? এরপর আপনি আশা করছেন আপনার সন্তান বই পড়বে। তা আমার অনেক সময় ঝগড়া লেগে যায়, দু এক সময় আমার বলে কোনটা সত্যি যে আপনি না, আমি অনেক সময় দিয়ে দিয়েছি, তখন আবার তাদের খুব কি হতে পারে, হ্যাঁ না কেন আপনি বই দিবেন কেন, কত লাভ হচ্ছে? আমি তো আপনার সন্তানকে ড্রাগ দিই না, বই দিয়েছি, পরিচয় দিই আমি একজন লেখক, উনি বইটা আমি লিখুন, আমি বাজে লেখক, তাই নিশ্চিত থাকেন আমার লেখা বই দিচ্ছি। আমি মনে করছি আমার যতটুকু পড়ালেখা আছে যে এই বইটা ভালো লাগলেও লাগতে পারে, ভালো না লাগলেও করবে না, স্বাধীনতা তো আছে। একজন পাঠকের সবচেয়ে বড় এই স্বাধীনতা থাকা উচিত। আমি অনেক সময় দিয়েও দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা সারাদিন টাকা কামাই করবে, আমার মা সারাদিন মানে ঢাকায় বাড়ি হইল না কিনা, ওই শাড়ি কিনা, আর আমি পড়ুয়া হয়ে যাবো না। আপনি যদি আমার বাড়িতে যান যে আমার 3-4 হাজার বই আছে, আমার যদি একটা সন্তান থাকতো তো কি হতো? তার জন্য আলাদা করে তো আমার কিছু করার দরকার ছিল না। ঠাস করে মরে গেলেও ওর জন্য 3-4 হাজার বই রয়ে গেছে, এগুলো গুলা বুঝতে গিয়েও কিছুটা জ্ঞান পেয়েছে উন্নত হবে। আপনার বাড়িতে আপনি এনভায়রনমেন্টটা করুন না, সেই এনভায়রনমেন্টটা রাখুন। আপনি চান না কিন্তু আপনার শিশু বই করুন, আপনি চান আপনার শিশু বড় হোক, মানে বড় হওয়া বলতেও আপনি কি বোঝেন? ভালো চাকরি করুন, সফল হোক, ভালো টাকা পয়সা কামাই করুন, ভালো একটা অবস্থানে যান, ক্ষমতা থাকবে। আপনি কখনোই চাননি যে আপনার সন্তান চিন্তা শিখবে। আমাদের স্কুল কলেজ কখনো চায় না যে আমি পড়ি, পড়ে দুটো চিন্তা করি, নতুন চিন্তার কোনো একটা লাইনের বেশি, 2টা লাইনের বেশি বোঝো, প্রকৃতি করো, বসো। ধরো তো আমরা খেয়ে এসছি, স্যার এটা কেন? কারণ তো কিছুই খাতায় তো গোলাপ এনেছে পণ্ডিতি করতে। অর্থাৎ আমরা নিজেরা তো জ্ঞান চর্চার পথে না, কেন আমি শিশুদের উপর দোষটা? একটা শিশুকে আমি কতটুকু ফ্রিডম দিয়েছি? আজকে ঢাকা শহরের একটা শিশুর তো একটা ফার্মের মুরগির মতোই বড় হচ্ছে, কোটি টাকা দামের ফ্ল্যাট বাড়ির ভিতরেই ও একটা রুমের ভিতরে দুটো ডিভাইস, ওয়াইফাই। আপনি কি করছেন? আপনি ওর হাতে কেন মোবাইল দিচ্ছেন? ও যতক্ষণ মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকে আপনার ততক্ষণ আরাম। আপনি কেন ওকে চিপস কিনে দিচ্ছেন? কেন ওকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে দিচ্ছেন? আপনার কিচেনে যাওয়া লাগছে, রেডিমেড 20 টাকা দিয়ে একটা প্যাকেট ওর হাতে ধরিয়ে দিলে ঝামেলা মিটে গেল। ঝামেলা মিটিয়ে ফেলছে। আমার স্মৃতিতে এখনো মার হাতের বানানো যে যে খাবারগুলো রয়েছে, আমার বাবার হাতের যে খাবার বা আমার বাবার সঙ্গে মাঠে যাওয়ার যে গল্প আমার আছে, সেটাই তো আমার মানে মনুষ্য জন্মের সবচেয়ে সুন্দর দিক। সেগুলো তো নাই এখন, সময় পায় না, বাবার সময় পায় না, মা সময় পায় না, কোনোভাবে ড্রাইভার স্কুলে ড্রপ করে দিয়ে যাচ্ছে, কোনোভাবে টেবিল জন্য টি নিয়ে আসছে।